উফ, এই সাত সকালে আবার কার ফোন? হ্যালো হ্যালো, ওমা, টিকলি, তুই? কি হয়েছে? হায়, সকালবেলা ফোন করছিস কেন? কি কি ডে? হ্যাপি উইমেন্স ডে? ও, বুঝেছি। তা আমাকে কি বলতে হবে? কি? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, রাখ, পরে কথা বলবো, কেমন? লক্ষ্মী সোনা মা। ওহ, টিকলি আমার ছোট বোনের মেয়ে। আমায় বড় মা বলে। ডাকটা আমার খুব ভালো লাগে। কেন লাগে জানি না, হয়তো নিজে মা হইনি তাই। বিয়েই হলো না তো মা। আমি কৃষ্ণা চক্রবর্তী। কালো বলে আমার ঠাকুমা আমার এই নাম দিয়েছিল। মায়ের ওই নাম পছন্দ হয়নি, কিন্তু কি আর করবে, শাশুড়ির কথা তো আর অমান্য করা যায় না। অতএব ওই নামই বহাল রইল। আচ্ছা, আজকে হঠাৎ মায়ের কথা বলতে শুরু করলাম কেন? আসলে এই সকালবেলা ওই হ্যাপি উইমেন্স ডে কথাটা শুনে মার কথাটা মনে পড়ে গেল। ভাবলাম, মাকে যদি কেউ ওই কথাটা বলতো তবে সেটা কি ঠিক হতো? মা কি সত্যি হ্যাপি মহিলা ছিল? তাহলে মায়ের কথা একটু বলি। মার বিয়ে হয় 16-তে, আর 17-ই আমি জন্মাই। প্রথম সন্তান মেয়ে, তার উপর কালো, তাই শাশুড়ির কাছে অবিরত গালিগালাজ মায়ের রোজগার প্রাপ্য ছিল। মা কোনোদিন বলতে পারেনি এতে আমার কি দোষ। আমার শান্ত শিষ্ট লক্ষ্মী মা সারাটা জীবন মুখ বন্ধ করেই থেকে গেল। বাবা কিন্তু খুব খুশি ছিল আমাকে নিয়ে। আসলে বাবাকে কে যেন বলেছিল যে প্রথম সন্তান মেয়ে হলে সেটা নাকি খুব ভালো। কিন্তু আমার 2 বছর বয়সে আমার একটা বোন হলো। ঠাকুরমার রাগ আরো বাড়ল। বাবার কি হয়েছিল জানি না, তবে পরে শুনেছি যে বাবা নাকি মাকে চুপি চুপি বলেছিল, এর পরেরটা কিন্তু ছেলে হওয়া চাই, আর মেয়ে নয়। আমার খুব ছেলের শখ। ব্যাস, বাবার শখ মেটাতে মার উপোস করে পুজো দেওয়া শুরু হয়ে গেল। মাদুলি তাবিজে সারা শরীর ভরে গেল। কিন্তু পরের 2 বছরে মায়ের 3বার ভীষণ শরীর খারাপ হলো। সবাই বলল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট তখন তা বুঝিনি। অনেক বড় হওয়ার পর মায়ের কাছে জেনেছি ওটা ছিল মিসক্যারেজ। পরপর 3 বার। মাকে বুকের ভেতর জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। আমার এখনো মনে আছে। অত তাবিজ, অত মাদুলি, কিছুতেও কিছু হলো না। 2 বছর অন্তর অন্তর
আমার আরও 4 বোন হলো। হ্যাঁ, বোন, ভাই নয়। মা আরও শুকিয়ে যেতে লাগলো। আর বাবা সর্বক্ষণ কি যে ভাবতো জানি না। মাঝে মাঝে কাজেও যেত না, চুপচাপ ঘরের ভেতর শুয়ে থাকত। সেই সময় একদিন আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, মা, বাবার কি হয়েছে? তখন মা খুব করুণ মুখ করে বলেছিল, হয়েছে, আমি এখনো একটা ছেলে দিতে পারলাম না তো, তাই। আমি অবাক হয়ে ভেবেছিলাম যে মা কেমন করে ছেলে দেবে, ছেলে তো ভগবান দেবে। আমি মনে মনে বলতাম, মা দুর্গা, আমার মাকে একটা ছেলে দাও তাড়াতাড়ি। স্কুলে যেতে আমার খুব ভালো লাগতো, পড়াশোনাতে ভালোই ছিলাম। বাড়ির কাছেই স্কুল ছিল। ভোরবেলা কোনো মতে 1 পিস পাউরুটি মুখে দিয়ে 2 কাপ দুধ খাইয়ে ছোট ছোট বোনকে নিয়ে স্কুলে চলে যেতাম। বাড়ি ফিরেই আবার সংসারের কাজে লেগে পড়তাম। মা একা সামলাতে পারত না, তাই ছোট্ট আমি সংসার দেখতে দেখতে কবে যেন বড় আমি হয়ে গেলাম। আমার তখন 16 বছর বয়স। আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখন সবাই বলল, ফাইনালে তোর তো ফার্স্ট ডিভিশন বাঁধা। আমার খুব ভালো লাগতো শুনে। সেইভাবেই সংসারের সব কিছু সামলে নিজেকে পরীক্ষার জন্য তৈরি করছিলাম। একদিন সন্ধেবেলা পড়া করছি, মা মুড়ি নিয়ে এলো। মাকে দেখে আমার কেমন যেন লাগলো। আমার 16 বছর বয়স হয়েছে। বুঝতে পারলাম যে আবার আমার একটা বোন হবে। মা খাবারটা রেখে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল, একটাও কথা না বলে, একবারও আমার দিকে না তাকিয়ে। মার জন্যে খুব মন খারাপ হয়ে গেল। তারপরে আর কিছুতেই পড়াতে মন বসাতে পারলাম না। সামনেই আমার টেস্ট পরীক্ষা, আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। রাত্রিরে খাওয়া হয়ে যাওয়ার পর যখন বিছানা ঠিক করছি তখন বাবা এলো আমাদের ঘরে। এসে বলল, গীতুমা, একটু ও ঘরে যাবি? তো দিদির সঙ্গে আমার একটা কথা আছে। আমার বুকের ভেতরে ধক করে উঠল। কি বলবে বাবা? আমি বললাম, গীতুর পরীক্ষা, ও পড়ুক না বাবা, তুমি বলো না কি বলবে। বাবা একটু চুপ করে থেকে বলল, তুই তো বড় হয়েছিস, সব বুঝিস। তোর মায়ের তো শরীর খারাপ, এখন তো কোনো কাজ করতে পারবে না, তাই তুই যদি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকিস তাহলে। বাবা একটু চুপ করে থেকে বলল, মানে এবছর তুই পরীক্ষাতে বসিস না মা, পরের বার দিস, কেমন? তুই তো খুব বুঝতার মেয়ে, মার জন্যে এটা করতে পারবি না? এই কথা বলে বাবা চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আমি হতবাক হয়ে গেলাম। আমার ইচ্ছে করছিল খুব চিৎকার করে বাবাকে বলি, আমি তো খুব বুঝতার মেয়ে বাবা, কিন্তু তুমি কেন একটু বুঝতার হলে না? তাহলে তো আমাদের মার আজ এই অবস্থা হতো না। তুমি বুঝতার হলে না বলে একটা অতি রুগ্ন মানুষ বছরের পর বছর তোমাকে একটা ছেলে দেওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তুমি বুঝতার হলে না বলে আজ কত সহজে তুমি বলতে পারলে এবছর পরীক্ষা দিস না। কত সহজে বললে বাবা। তুমি জানো বাবা, আমি কত কষ্ট করে পড়াশোনা চালাচ্ছি, এত বড় সংসার চালিয়ে।
মাস্টার রাখার ক্ষমতা তো তোমার নেই। তাই ক্লাস 7 থেকে আমি একেবারে ছোট বাচ্চাদের পড়াই, আমার স্কুলের খরচ যোগাই। তোমাকে তো কিছু করতে হয় না বাবা, তাও তুমি আমার পড়া বন্ধ করতে চাও কেন গো বাবা, কেন কেন? না, এসব কথা আমি তোমাকে বলতে পারিনি বাবা। তোমার মুখের ওপর এত কথা বলার মতো বড় আমি হইনি। যদিও আমাদের অবুঝতার বাবা আমাকে আর গীতুকে 13-14 বছরেই বাড়ির গিন্নি করে দিয়েছিল। না করে উপায়ও নেই, কারণ মার তখন সংসার সামলানোর মতো শরীরের অবস্থা ছিল না। আমার পরীক্ষা দেওয়া হলো না। ঠিক সেই সময়ই ভগবান বাবার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে আমাদের শীর্ণা মায়ের শীর্ণতর কোল আলো করে পাঠালেন আমাদের বহু আকাঙ্ক্ষার ভাইকে, বাবার বহু প্রতীক্ষিত বংশধরকে। আর মা তার 34 বছর বয়সে 7টি সন্তানের মা হলেন এবং একেবারেই বিছানা নিলেন। আর আমি সেই মুহূর্তে আমার ওই ছোট্ট একটুখানি ভাইটার মা হয়ে গেলাম 17তেই। স্কুলে আর যেতে পারিনি। গীতুর যাতে পড়া বন্ধ না হয় তাই জন্যে আমি বাড়িতে বসে শাড়ির ফলস বসানো শুরু করলাম। তাতে গীতুর কোচিংয়ের মাইনে হয়ে যেত। আমি ভালো সেলাই জানতাম, ঠাকুরমার কাছে শিখেছি। তাই বাড়িতে বসে সেলাই করতাম আর পড়া করতাম। সামনের বছর প্রাইভেটে পরীক্ষা দেব, তারই প্রস্তুতি। অবশ্য আমি জানি না সে সময় আবার কি বাধা আসবে। তা হোক, পরীক্ষা আমি দেবই দেব। মা কিছুই করতে পারত না। কোনো রকমে দেয়ালে হাত দিয়ে দিয়ে বাথরুমে যেতে পারত। যে ছেলের জন্যে মা এত কষ্ট সহ্য করল তাকে মা একটু কোলেও নিতে পারত না, শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে থাকত। আমার বড্ড কষ্ট হতো মাকে দেখে। ভাইটাকে ট্যাঁকে নিয়ে কাজ করতাম আর মনে মনে বলতাম, কি কপাল নিয়ে এলি ভাই, মাকে মোটে কাছেই পাচ্ছিস না। আহারে! আমি সংসারের খাঁচায় পুরো দস্তুর বন্দী হয়ে গেলাম। সারাদিন শুধু কাজ, কাজ আর কাজ। আমাদের বাড়িতে অনেক দিনের পুরনো এক কাজের মাসি ছিল, চিনু মাসি। একদিন সকালে এসে সে আমাকে চুপি চুপি বলল, বড় খুকি, তোমার মায়ের আবার শরীর খারাপ হয়েছে। আমার মাথায় বজ্রাঘাত। তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে দেখি মা বিছানার উপর বসে অঝরে কাঁদছে। আমায় দেখেই হাত দুটো ধরে ফিসফিস করে বলল, কৃষ্ণা, আমি মরে গেলে তুই একা কি করে সব সামলাবি মা? আমি উত্তর দেওয়ার আগেই মা বলল, আমি আর বাঁচব না, আর বাঁচব না। আমি বুঝলাম এবারও আমার পরীক্ষা দেওয়া হবে না। হাসপাতালে মা ভর্তি হল এবং 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 মার ক্যান্সার 4th স্টেজ। আর কিছু করার নেই, কেমো নেওয়ার ক্ষমতাও মায়ের নেই। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। অহরহ একটা প্রশ্ন আমায় কুড়ে খেতে লাগলো, আমি কি এবারও পরীক্ষা দিতে পারবো না? মা কি আমার পরীক্ষার সময় অবধি থাকবে? কি জানি।
দিন একটু একটু করে এগোতে লাগলো, এগিয়ে আসতে লাগলো আমার পরীক্ষার দিন। আর মা বিছানায় একটু একটু করে মিশে যেতে লাগলো, আর একটু একটু করে এগিয়ে আসতে লাগলো মার না থাকার দিনটাও। আবারও একটা ঝাপটার জন্যে আমার ভয়াবহ প্রতীক্ষা। মনে মনে ঠাকুরকে বলতাম, যে করে হোক আমার রেজাল্ট বেরোনো পর্যন্ত আমার মাকে বাঁচিয়ে রেখো ঠাকুর, এটুকু দয়া করো। হ্যাঁ, ঠাকুর মাকে বাঁচিয়ে রেখেছিল আমার চাওয়া রেজাল্টের দিন অবধি। পরের দিনে মা নেই। নেই মানে নেই, কোনো কানেই নেই, কোনো কানেই নেই আমার মা। ফার্স্ট ডিভিশনের আনন্দ কিছুই বুঝলাম না। শুধু একটা জিনিস বুঝলাম, আমার মা এতদিনে মুক্তি পেয়েছে। পরপর মেয়ে হচ্ছে বলে ঠাকুরমার কাছে সংকোচ, ছেলে দিতে পারছে না বলে বাবার কাছে সংকোচ, 2 বছর অন্তর বাচ্চা হচ্ছে বলে বাড়ন্ত মেয়েদের কাছে সংকোচ, শুধু লজ্জা আর অপরাধ বোধ আর অসহ্য শরীরের যন্ত্রণা। এই নেই শেষ হয়ে গেল মায়ের 38 বছরের জীবন। আর তোমাকে কেউ বলবে না মা তোমার আবার হবে, না মা আর কেউ বলবে না। এবার তোমার শান্তি, চিরদিনের শান্তি। যখন তোমায় বললাম মা আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, তুমি কোনো রকমে তোমার হাতটা তুলে আমার হাতে রেখে একগাল হাসলে। আমি বলতে পারবো না মা, তোমার ওই হাসিটা আমি কোনো দিন ভুলতে পারবো না, কোনো দিনও না। এইবার তোমাদের বলি, আমার মায়ের মতো মহিলা সারা দেশ জুড়ে কত শত আছে তা হাতে গুনে শেষ করা যাবে না। আচ্ছা, এদেরকে কি বলা যাবে? হ্যাপি উইমেন্স ডে বলা যাবে? সে যদি জিজ্ঞেস করে কিসের হ্যাপি গো, কোথাকার হ্যাপি, খায় না মাথায় দেয়, তখন কি বলবে? আছে কোনো উত্তর আছে? এবার থেকে লোক বেছে তবে উইশ করো, বুঝলে? আর আমি কি জানি আমি হ্যাপি কি আনহ্যাপি। তবে মা চলে গিয়ে নিজে শান্তি পেয়েছে ঠিক, কিন্তু আমাকে নিজের অজান্তেই একটা বিশাল দায়িত্ব দিয়ে গেছিল। আর সেইটা সামলাতে সামলাতে কোনখান দিয়ে আমার 56 বছর বয়স হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। কলেজে পড়ার অত শখ হলো না। প্রাইভেটে হায়ার সেকেন্ডারি পাশ করলাম, ব্যাস ওইখানেই লেখাপড়ার ইতি। মা চলে যাওয়ার পর বাবা যেন কেমন হয়ে গেল। যেটুকু সময় বাড়িতে থাকতো চুপ করে ঘরে শুয়ে থাকতো, কোনো কথা বলতো না, না টিভি দেখতো না বই পড়তো, কিছুই না। ভাইয়ের তখন কত বছর হবে, 5 বছর। সন্ধেবেলা আমি পড়াতে বসেছি, কিন্তু ভাই এত ঘ্যান ঘ্যান করছে দেখে ওকে নিয়ে বাবার ঘরে গিয়ে দেখি বাবা শুয়ে আছে। বললাম, আমি পড়াতে বসেছি, ওকে একটু বাইরে নিয়ে যাও না বাবা। বাবা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আমি পারবো না। আমার মাথা গরম হয়ে গেল। ভাইকে তুলে বাবার কোলের কাছে রেখে চিৎকার করে বলেছিলাম, কেন কেন পারবে না? এই ছেলেটাকে তো তুমি চেয়েছিলে বাবা,
মাকে বারবার বলেছিলে আমার ছেলের বড় শখ, বলনি তুমি? তোমার শখ মেটাতে গিয়ে আমাদের মা চলেই গেল। তোমার শখ তো মা মিটিয়েছে বাবা, তবে এখন তুমি সেই ছেলেকে দেখবে না কেন? কেন দেখবে না? ও বেচারা কি অন্যায় করেছে? মাকে তো দেখতেই পেল না, জন্ম থেকে আমার কোলে। আমি 17 বছরেই ছোট ভাইয়ের মা হয়ে গেলাম। ওর জন্ম দেওয়া মাকে পাইনি, কিন্তু জন্মদাতা তুমি তো সামনেই দাঁড়িয়ে। ওকে একটু বাবাকে পেতে দাও না বাবা, দাও না বাবা। এই কথা বলে আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম। এরপর প্রায় 1 মাস বাবা আমার সঙ্গে কোনো কথা বলেনি। বুকের মধ্যে সবসময় জ্বলে পড়ে যাচ্ছিল। সহ্য করতে না পেরে একদিন সন্ধেবেলা বাবার ঘরে গেলাম। বাবা পাশ ফিরে শুয়েছিল। আমাকে দেখে উঠে বসল। আমি আর থাকতে পারলাম না। বাবার কোলে মাথা গুঁজে কাঁদতে কাঁদতে বললাম, ভুল করেছি বাবা, ভীষণ ভুল। আমি কি করে তোমাকে অমন কথা বললাম বাবা? আমায় মাফ করে দাও বাবা, খুব অন্যায় করেছি। বাবা কোনো কথা বলল না, শুধু আস্তে আস্তে আমার মাথায় হাত বোলাতে লাগলো। পরের দিন বাবার অফিস থেকে ফিরল না। 1 দিন গেল, 2 দিন গেল। পুলিশ, পাড়ার লোক, আমাদের আত্মীয় স্বজন সবাই খোঁজাখুঁজি করতে লাগলো। 3 দিনের দিন বাবাকে পাওয়া গেল মাঝেরহাট ব্রিজের রেল লাইনের ওপর, গলা কাটা অবস্থায়। না, আমি যাইনি বাবাকে দেখতে। আমি একটু কাঁদিনি। শুধু ভাবছিলাম এবার আমি কি করব, কি করে সবকিছু সামলাবো। সবাই বলল বাবার শার্টের পকেটে নাকি একটা কাগজ পাওয়া গেছে। তাতে লেখা আছে লজ্জা। কিসের লজ্জা বাবা? নিজের কাছে, না মায়ের কাছে, না ছেলে মেয়েদের কাছে? কার কাছে লজ্জা? ব্যাস, শুরু হলো আমার নতুন লড়াই। আমার সেলাইয়ের ডিপ্লোমা হাতে নিয়ে স্কুলের বড়দির হাতে পায়ে ধরে সেলাই দিদিমণি চাকরিটা পেয়ে গেলাম। বাবা মাকে ছেড়ে ভাই বোনদেরকে নিয়ে জীবনযুদ্ধের মোকাবিলা করতে শিখে গেলাম। চোখের সামনে দিনগুলো চলে যেতে লাগলো। হঠাৎই একদিন মনে হলো, হুমা, আমার ভাই বোনেরা সবাই এত বড় হয়ে গেল কবে? আমি তো দেখতে পাইনি। সবাই লেখাপড়া শিখেছে, সবাই বিয়ে করেছে, বাচ্চা হয়েছে। শুধু গীতু শারদা আশ্রমের সন্ন্যাসিনী হয়েছে। আর আমি বাড়িতে সেলাই স্কুল করেছি। বেলা 12টা থেকে বিকেল 4টে অবধি আমি ওখানেই থাকি। তারপর আমার ছুটি। এখন মনে হয় বাড়িটা কি ফাঁকা, কি নির্জন। একসময় কত লোক ছিল এখানে, এখন শুধুই আমি আর আমাদের পুরনো কাজের লোক চিনু মাসি। তারও বয়স হয়েছে, আমার কাছেই থাকে। ওকে আর কাজ করতে দিই না। আমায় বলে, বড় খোকে, তোমায় একেবারে একা রেখে আমি কি করে যাব বলো? ঠিক কথা, বড্ড একা। বোনেরা সব শ্বশুরবাড়ি, আর ভাইয়া বউ বাচ্চা নিয়ে মুম্বাই। ব্যাস, আমি একদম একা। এই সময় 1 কাপ চা নিয়ে আমি এসে
আমাদের নতুন তৈরি দোতলার বারান্দায় বসি। এখান থেকে সামনের গলিটা পুরোটা দেখা যায়। মোড়ের মাথায় আছে একটা বড় সড়ো দর্জির দোকান। গলির এ মাথায় আমি সেলাই দিদিমণি, আর ও মাথায় ওই দোকানে আমার বেনি মাধব, মানে সন্তুদা। না না, সুলেখাদের বাড়িতে আলাপ হয়নি, জন্ম থেকেই আলাপ। যখন ও 2 তখন থেকেই। ও আমার সব কাজের সাথী আজও। আমাদের দুজনের মনের কথার বলাই হলো না। সকালে একবার ফোন করে বলে, ঠিক আছিস? আমি বলি, হ্যাঁ, তুই? ও বলে, হ্যাঁ, কিছু লাগবে? আমি বলি, না না। তারপর আবার দুপুরে দুজনে দুজনকে ফোন করে বলি, খেয়েছিস? এইভাবেই কেটে যায় এক একটা দিন, এক একটা বছর। সময় করে কোনো দিন বলাই হলো না, বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব, অথবা বেনি মাধব, বেনি মাধব, আমার বাড়ি এসো। না, বলা হলো না, কোনো দিনই না। একটা কথা বলি শোনো, এবার থেকে কোনো মহিলাকে উইমেন্স ডেতে আর হ্যাপি বলো না, বলো ভালো থেকো, খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো, খুব খুব খুব। La 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 la